নমস্কার। কথায় কথায় আজ বলবো এমন এক বঙ্গতনয়ার কথা, যিনি শুধু এই বাংলার নয়, এই ভারতের নয়, সুদূর ইউরোপেরও মন জয় করেছিলেন। যদিও মাত্র 21 বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে জীবনের সঙ্গে লড়াই করে এই অমরত্ব ছিনিয়ে নিয়েছিলেন তিনি। 19বিংশ শতাব্দীর নবচেতনার জাগরণকালে যখন একে একে বাংলা সাহিত্যের বহুমাত্রিক প্রতিভাদের তুলে আনছিল, ঠিক সেই সময় দাঁড়িয়ে এই বঙ্গতনয়া এবং তার দোসর, তার সহোদরা, যারা তৎকালীন সমাজে নারী শিক্ষা ও নারী স্বাধীনতার এক ভিন্ন আখ্যান বুনেছিলেন, তারা হলেন তরু দত্ত ও অরু দত্ত। ভারতীয় উপমহাদেশের এই দুই বিস্তৃতকায় কবি ঔপনিবেশিক শ্বেতাঙ্গ প্রভুদের জাতিদম্ভ ও পরাধীন ভারতের রক্ষণশীলতার লৌহ কপাটের আগল ভেঙে ফরাসি ও ইংরেজি দুই ভাষাতেই কাব্যচর্চা করে পাশ্চাত্যের মন জয় করে নিয়েছিলেন। 1856 সালের 4 মার্চ রামবাগানের দত্ত পরিবারে তরু দত্তের জন্ম। পিতা ছিলেন গোবিন্দচন্দ্র দত্ত। বর্ধমানের অজপুরের পৈতৃক ভিটেমাটি ছেড়ে গোবিন্দচন্দ্রের পূর্বপুরুষ নীলমণি দত্ত কলকাতায় বসবাস শুরু করেছিলেন অনেককাল আগে থেকেই। গোবিন্দচন্দ্রের পিতা ছিলেন রসময় দত্ত, যিনি আবার হিন্দু কলেজ ও সংস্কৃত কলেজ দুইয়েরই ম্যানেজিং কমিটির সদস্য। এই রসময় দত্ত ছিলেন রক্ষণশীল হিন্দু। হিন্দু কলেজ থেকে ডিরোজিওকে তাড়ানোর পিছনে তার শক্ত ভূমিকা ছিল। কিন্তু পরিতাপের বিষয়, তাঁর মৃত্যুর পর তাঁর 5 পুত্রের মধ্যে 3 পুত্রই খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তাদের মধ্যে অগ্রণী ছিলেন গোবিন্দচন্দ্র দত্ত। ব্রিটিশের উচ্চপদস্থ সরকারি কর্মচারী সুবাদে নানা ভাষায় পারদর্শী গোবিন্দচন্দ্র প্রকৃত অর্থেই বিচিত্র সংস্কৃতির মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ পেয়েছিলেন। স্ত্রী ক্ষেত্রমণি ছিলেন ইংরেজি শিক্ষায় শিক্ষিত। ঐতিহ্যের প্রতি তিনি ছিলেন যত্নশীলা। ক্ষেত্রমণি একদিকে যেমন হিন্দু দেবদেবীদের নিয়ে রচিত নানাবিধ পুরাণের বিভিন্ন প্রসঙ্গ নিখুঁতভাবে জানতেন, তেমনি দি ব্লাড অব ক্রাইস্ট নামে একটি ইংরেজি বইয়ের বাংলা তর্জমা করেছিলেন। তাই ছোটবেলা থেকেই তরু ও তার দিদি অরু হিন্দু পুরাণের নানা বর্ণময় কাহিনীর পাশাপাশি যত্ন নিয়ে ইংরেজি ভাষাও শিখেছিলেন। 1862 সালে গোবিন্দচন্দ্র ডেভিড হেয়ার, আলেকজান্ডার ডাফ, উইলিয়াম কেরি প্রমুখ তৎকালীন খ্রিস্ট ধর্মের পৃষ্ঠপোষকদের সংস্পর্শে এসে সপরিবারে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। বর্তমানে স্কটিশ চার্চ কলেজের উল্টো দিকে যে গির্জা, সেখানেই তাদের ধর্মান্তকরণ ঘটেছিল। গোবিন্দচন্দ্রের চাকরির সূত্রে সারা ভারতব্যাপী ঘুরে বেড়ানোর সুযোগ ছিল। ফলত গোটা পরিবারই বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে পরিচিত হতে পেরেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, যক্ষ্মা রোগে মাত্র 14 বছর বয়সে একমাত্র পুত্র অবজুকে হারিয়ে গোবিন্দচন্দ্র কিছুতেই 2 মেয়েকে নিজের কাছছাড়া করতেন না। এদিকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করাতে তৎকালীন সমাজ তাদেরকে প্রায় এড়িয়ে চলতে শুরু করেছিল। গোবিন্দচন্দ্র ঠিক করলেন সপরিবারে ইউরোপে চলে যাবেন। 1869 সালে তারা ফ্রান্সে চলে গেলেন। তরু ও অরুকে ভর্তি করলেন দক্ষিণ ফ্রান্সের এক আবাসিক স্কুলে। সেখানে 2 বোন ফরাসি ভাষায় বিশেষ পারদর্শিতা লাভ করলেন। শুরু হলো দুজনের কবিতা লেখা। 1871 সালে তারা চলে আসেন কেমব্রিজে। সেখানে শুরু হয় ইংরেজি ভাষার চর্চা। সেখানে তারা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের হায়ার লেকচারার্স ফর উইমেন সেমিনারে নিয়মিত যোগদান করতেন। কিন্তু সেখানকার ঠান্ডা পরিবেশে তরু ও অরুর যক্ষ্মা রোগ ক্রমশ চরম আকার ধারণ করে। তাই 1873 সালে তারা কলকাতায় ফিরে আসার পর বাগমারি অঞ্চলে মানিকতলা স্ট্রিটে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ততদিনে স্বাধীন চিন্তাশীল মননে অভ্যস্ত তরুলতা দেখেন এদেশের মেয়েদের জন্য পড়ে আছে শুধুমাত্র অশিক্ষার অন্ধকার আর বিয়ে করে পার হয়ে যাওয়ার জন্য অপেক্ষা। মেরি মার্টিনের কাছে দুঃখ প্রকাশ করে তরুতাই একটি চিঠিতে লিখেছিলেন, ইফ এনি ফ্রেন্ড অব মাই গ্র্যান্ডমাদার হ্যাপেন্স টু সি মি, দ্য ফার্স্ট কোশ্চেন ইজ ইফ আই এম ম্যারিড। এদেশের নারীদের জন্য সমাজের জমিয়ে রাখা অন্ধকারের উত্তর দিতে গিয়ে তরু দেখেন সময়ের চেয়ে দ্রুত হারিয়ে যাচ্ছে তাঁর অনাগত যৌবনকাল। মাই ভোকেশন কবিতায় খানিক যেন সেই ক্ষুণ্ণস্বরেই তরু লিখতে থাকেন, লাভ চিয়ার্ড ফর এ হোয়াইল মাই মর্ন উইথ হিজ রে,
but like a ripple or smile, my youth passed away. তাই আরো বেশি করে পড়াশোনার জগতে নিজেকে ডুবিয়ে দেওয়া তার কাছে জীবন ধারণের একমাত্র উপায় বলে মনে হল। মাত্র 18 বছর বয়সে বেঙ্গল ম্যাগাজিনে ফরাসি কবি লিকনেট ডে লিসে এবং জোসপিন সোলারি এর সম্বন্ধে প্রবন্ধ লিখে পরিচিত জগতে তিনি উঠে আসেন। কিছুদিনের মধ্যে লিখতে শুরু করেন দ্য ডায়েরি অফ মিলে ডে আরভাস, যার অলঙ্করণের দায়িত্ব নিয়েছিলেন অরু। কিন্তু সেই অলঙ্করণের কাজ অসমাপ্ত রেখেই 1874 সালে 23 জুলাই যক্ষা রোগে ভুগে অরু নিরুদ্দেশে পাড়ি দেন। কাজ আর কাজের অতলে নিজেকে ডুবিয়ে দিয়ে সামান্য শান্তির খোঁজ চালিয়ে যান তরু দত্ত। মৃত বোনের স্মৃতির উদ্দেশ্যে একটি কবিতার অর্ঘ্য যেন সাজিয়ে দেন আওয়ার ক্যাসেলিনাটির কবিতায়। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স ডিয়ার ইজ দ্য ক্যাসিলিনা টু মাই সোল, beneath it we have played though years may roll, O sweet companions loved with love intense, for your sake shall the tree be ever dear. চলে যাওয়া মানুষের ফেলে আসা সময়কে ঘিরে সেই ক্যাসিলিনা গাছের পাতারা এখনো রোদের পিঠে হেলান দিয়ে কেমন খেলা করে। দেখার জন্য আছেন শুধু তরুলতা। বোনের মৃত্যু শোক কাটিয়ে উঠে তাঁর সাহিত্যকর্মের এক একটি পাঠকে তরু দত্ত ক্রমশ সামনে আনেন একের পর এক। 1876 সালে ভবানীপুরের সাপ্তাহিক সংবাদ প্রেস থেকে এ সেফ গ্লেন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ড প্রকাশ পায়। অত্যন্ত নিম্নমানের কাগজে ছাপা। পিতাকে উৎসর্গীকৃত এই বইটির কোনো মুখবন্ধ অবধি ছিল না। ফরাসি থেকে ইংরেজিতে অনুদিত 165টি কবিতার এই সংকলনটি যে একজন ভারতীয় নারীর লেখা হতে পারে তার স্বীকৃতি জোগাড় করতে অনেক কাঠখড় পোড়াতে হয় বইটিকে। 1877 সালে ভাগ্যচক্রে অধ্যাপক মিন্টোর হাত ধরে বইটি এডমান্ড গোজের হাতে এসে পৌঁছায়। বইটির প্রকৃত সম্ভাবনা ও গুরুত্ব অনুধাবন করে মিন্টো ও গোজে দি এক্সামিনার পত্রিকায় বইটির ভূয়সী প্রশংসা করেন। নবজাগৃত বাংলার পাঠককুলের কাছে এই বইয়ের খবর পৌঁছালে পরবর্তীকালে এর দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ বেরিয়েছে বলে জানা যায়। দ্বিতীয় সংস্করণে আরও 44টি কবিতা ও তরু দত্তের একটি ছবিও প্রকাশ পেয়েছিল বইটিতে। 1877 সালের 30 আগস্ট মাত্র 21 বছর বয়সে তরু দত্ত দিদির মতো ইহলোক ত্যাগ করলেন। তরু দত্তের ফরাসি ভাষায় লেখা অসমাপ্ত উপন্যাস বিয়াঙ্কা অর দ্য ইয়ং স্প্যানিশ মেডেন এর নাম বিশেষভাবে আলোচিত হলেও তাঁর সর্বাধিক প্রশংসিত বইটি হল অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান, যার ভূমিকায় এডমন্ড গোজে লিখেছিলেন বিদেশি ভাষা শিখেও আত্মস্থ করে সেই ভাষায় নিজস্ব ঐতিহ্যের নানা বিষয়ে আলোকপাত করা ও পর্যালোচনা করার মতো ঋজু মানসিকতা 19 শতকে এক বাঙালি নারীর মধ্যে কিভাবে অবলীলায় বেড়ে উঠেছিল তা দেখে চমক লাগে। নিজস্ব বিশ্বাস ও চিরন্তন ঐতিহ্যের প্রতি সৎ থেকেও আধুনিকতার সঙ্গে আন্তর্জাতিকতার মেলবন্ধন ঘটানোর কাজটি যে কত সহজেই হতে পারে তা তরু দত্ত লেখাগুলির থেকে শিক্ষণীয়। এছাড়াও তাঁর দ্য বেঙ্গল ম্যাগাজিনের পোয়েটস কর্নারের প্রবন্ধগুলি বা দি ক্যালকাটা রিভিউয়ের ফরাসি থেকে ইংরেজিতে অনুদিত কবিতাগুলিও বর্তমান সাহিত্য জগতে উল্লেখের দাবি রাখে। তরু দত্তের সর্বশেষ কবিতা এ মন পেরে বিশ্বব্যাপী প্রশংসিত হয় এবং কবিতাটিকে একটি নিখুঁত রচনা হিসেবে বিবেচনা করা হয়। তরুর কাব্যগ্রন্থের সমালোচনামূলক প্রবন্ধে লেখক ও সমালোচক ইজে থমসন তাঁর সম্পর্কে বলেন, তরু দত্ত অত্যন্ত বিস্ময়কর একজন নারী। এই কবিতাগুলোই যথেষ্ট। তরু দত্তকে সেই নারীদের ক্ষুদ্র তালিকায় স্থান দেবার জন্য যারা গুণমানে প্রমিত বা স্বীকৃত মানের ইংরেজি কবিতা রচনা করেছেন। আসলে তার মৌলিক কবিতাগুলোই মানব জীবনের নানা সমস্যার কথা, উৎসবের কথা, আনন্দ উচ্ছ্বাসের কথা ব্যক্ত হয়েছে। আরও আশ্চর্যের বিষয় যে কবিতার যে আবেদন তা মৃত্যুর নয়, শাশ্বত জীবনের উচ্ছ্বাসে ভরপুর। তার কবিতায় আন্তরিকতা, সরলতা মানুষের হৃদয় স্পর্শ করে। কবিতায় যে কবি মনের প্রকাশ ধরা পড়েছে একেবারে কম বয়সে উচ্ছ্বাস উদ্দীপনা নয়, এক গভীর জীবন বোধে তার কবিতা সৌন্দর্যময়।
তার কবিতাগুলো সংবেদনশীল হৃদয়ে আলোড়ন তুলেছে, পাঠককে মুগ্ধ করেছে অভিভূত।